হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো, আজকে তাদেরকে আমি ইংরাজির লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড যে তোমাদের পড়াটা রয়েছে, আজকে তোমাদের সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু চটপট ভিডিও চলাকালীন নিজের বইটা খুলে বসবে, পড়াটা ভালো করে বুঝে নেবে। তোমাদের ফাইনালে কিন্তু এই লেসন 9টা কিন্তু রয়েছে, তাই ভালো করে কিন্তু দেখে নাও। ঠিক আছে, এটা কিন্তু একটা বায়োগ্রাফি অর্থাৎ লেখকের জীবনী সম্পর্কে লেখা। ঠিক আছে, তার জীবনে কি কি ঘটেছিল সেরকম কিছু একটা ঘটনা এখানে তুলে ধরেছেন, তো সেটা আমরা জানবো। আর জেসি বোসের প্রণাম তোমরা জানো, জগদীশ চন্দ্র বোস। ঠিক আছে, তো চলো শুরু করছি। দেখো রয়েছে কি, ইউনিট 1, হিস্টোরিক্যালি ইন 1895 ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ঐতিহাসিকভাবে 1895 সালে ভারত মানে পুরোটাই কিন্তু ব্রিটিশ শাসনের শাসনে ছিল। ঠিক আছে, আর ভারতকে ব্রিটিশ শাসন করতো। A different history was made that year at the town hall in Calcutta. আর সেই বছরেই কলকাতা টাউন হলে একটা অন্যরকম ঘটনা ঘটেছিল বা একটা রচনা রটেছিল। কি না, অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড। একটা খুব আকর্ষণীয় বা চিত্তাকর্ষক অনুষ্ঠান বা পারফর্ম করা হয়েছিল কার দ্বারা? বাই জগদীশ চন্দ্র বোস। জগদীশ চন্দ্র বোসের দ্বারা কিন্তু পারফর্ম হয়েছিল। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, যিনি কিনা ছিলেন প্রেসিডেন্সি কলেজের একজন সহযোগী অধ্যাপক। বোঝা গেল? তাহলে বুঝতে পারছো যে সেই সময় কিন্তু একটা ভালো একটা আকর্ষণীয় বা চিত্তাকর্ষক একটা ঘটনা তিনি ঘটিয়েছিলেন। সেই কোন কলকাতার একটা টাউন হলে, মানে একটা বক্তৃতা দিয়েছিলেন। বোঝা গেল? Everyone was overwhelmed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. মানে যখন তিনি বক্তৃতাটা দিচ্ছিলেন, তখন তার যে বক্তৃতার যে আওয়াজ বা চুম্বকীয় তরঙ্গ, সেটা একদমই 75 মিটার দূরের একটা থার্ড নম্বর অর্থাৎ তৃতীয় কক্ষে সেই আওয়াজটা পৌঁছাচ্ছিল। মানে এতটাই তার বক্তৃতার তরঙ্গটা ছিল, অর্থাৎ তার কথা বলার যে আওয়াজটা এতটাই জোরালো ছিল যে 3 নম্বর ঘর, যেটা কিনা 75 মিটার দূরে রয়েছে, তত দূর পর্যন্ত শোনা যাচ্ছিল। বুঝতে পারছো? These waves passed through 3 solid wall. 3টে নিরেট দেয়ালের মধ্যে দিয়েও যেন ওনার আওয়াজটা ভেদ করে যাচ্ছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. আর এটাই ছিল তার একটা চমকপ্রদ দিক নির্ণায়ক ঘটনা, যেটা কিনা সারা বিশ্বে ভবিষ্যৎ গবেষণার পথকে প্রশস্ত করে তোলে। বুঝতে পারলে? তাহলে এটুকু পড়লাম। খুব সুন্দর গল্প, একটু পড়তে তোমাদের হয়তো একটু কঠিন লাগবে, বাট যদি মানেটা একবার ধরে নিতে পারো, খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। তারপর দেখো, বর্ন অন 13th নভেম্বর, অর্থাৎ 30শে নভেম্বর তিনি 1858 অ্যাট বিক্রমপুর তিনি সেখানে জন্মেছিলেন, যেটা কিনা এখন নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, যেটা কিনা এখন বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলাতে অবস্থিত। ঠিক আছে, জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডিভার্স ট্যালেন্ট। ডিভার্স বলতে কি, তিনি বহুমুখী, অর্থাৎ তার ভেতরে অনেক রকমের ট্যালেন্ট ছিল। কিরকম? ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন। দেখো, তিনি একদিকে যেমন পদার্থবিজ্ঞানী, জীববিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, আবার সেই সঙ্গে কল্পবিজ্ঞানেরও লেখক তিনি ছিলেন। বোঝা গেল? মানে এতগুলো ট্যালেন্ট তার মধ্যে ছিল। His father ভগবান চন্দ্র বোস was a leader of the ব্রহ্ম সমাজ। তার বাবা অর্থাৎ তার পিতা, যার নাম কি বললাম, তার বাবা হচ্ছেন ভগবান চন্দ্র বোস। ঠিক আছে, তিনি কিন্তু ব্রহ্ম সমাজের একজন আর কি নেতা ছিলেন বা একজন পরিচালক ছিলেন। ঠিক আছে, he worked as a deputy magistrate in ফরিদপুর, বর্ধমান and in other places. তিনি কি করতেন? তিনি ফরিদপুরে, বর্ধমান এবং অন্যান্য জায়গায় সহকারী জেলা প্রশাসক হিসেবে কাজ করতেন। ঠিক আছে, বুঝতে পারলে? তারপর জগদীশ চন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন ভার্নাকুলার স্কুল। আর জগদীশ চন্দ্র স্কুলের যে শিক্ষাটা তিনি ফার্স্ট শুরু হয় একটা ভার্নাকুলার, অর্থাৎ নিজেদের দেশের স্কুলে, অর্থাৎ স্বদেশী ভাষার স্কুলগুলোকে ভার্নাকুলার স্কুল বলা হয়, যেখানে নিজেদের যে মাতৃভাষা সেটা পড়ানো হয়। ঠিক আছে, তো স্বদেশী ভাষার স্কুলে ভর্তি করানো হয়। বিকজ হিজ ফাদার, কারণ তার বাবা বিশ্বাস করত দ্যাট ওয়ান মাস্ট ওয়ান্স মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজেস। অর্থাৎ কি ওর বাবা বা ওর নয়, ওনার, ঠিক আছে, জগদীশ চন্দ্রের বাবা, ওনার বাবা বিশ্বাস করতেন যে কারোর অন্য কোনো ভাষা শেখার আগে তার যে নিজের মাতৃভাষা সেটা অবশ্যই কিন্তু জানা উচিত। বুঝতে পারছো? Besides, one should know one's own people.
তাছাড়া একজনের তার নিজের লোকজন, নিজেদের যে লোকজন তাদেরকেও জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, আর 1915 সালে বিক্রমপুর কনফারেন্সে ভাষণ দিতে গিয়ে বোস বলেছিলেন, এবার তিনি কি বলেছিলেন দেখো, কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে এই কথাগুলো তিনি কিন্তু, অর্থাৎ জগদীশ চন্দ্র বোস কিন্তু এই কথাগুলো বলেছিলেন। এই অ্যাড থেকে একদম দেখতে পাচ্ছ মুসলিম পর্যন্ত এই কথাগুলো কার, এই বোসের বলা। তো দেখো উনি কি বলেছিলেন আমরা পড়ছি। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ আ প্রিভিলেজ স্ট্যাটাস সিম্বল, অর্থাৎ সেই সময়, যেই সময় বোস ছোটবেলাকার কথা বলছি, ইংরেজি স্কুলে ছেলে মেয়েদের পাঠানোটা একটা অভিজাত সামাজিক অবস্থানের প্রতীক ছিল, অর্থাৎ বড়লোক ব্যাপার ছিল, বড়লোকই ব্যাপার ট্যাপার ছিল, তাদের টাকা পয়সা আছে এরকম একটা ব্যাপার স্যাপার, একটা যাতে আমরা নর্মালি বলতে পারি খুব একটা বড়লোকের চালচলনের ব্যাপার হয়ে যেত। ইন দ্য ভার্নাকুলার স্কুল, কিন্তু স্বদেশী ভাষা স্কুলে, টু হুইচ আই ওয়াজ সেন্ট, যেখানে আমাকে পাঠানো হতো, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড, আর আমার বাবা আমার ডান পাশে বসতো আমার বাবার একজন মুসলমান পরিচারকের ছেলে, যিনি কিনা আমার একটা মুসলমান পরিচারকের ছেলে আমার ডান দিকে বসতো। ঠিক আছে, তাহলে যেখানে আমাকে পাঠানো হতো, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড অ্যান্ড দ্য সন অফ এ ফিশারম্যান, অর্থাৎ জেলেদের ছেলে, সে আমার কোথায় বসতো, স্যাট অন মাই লেফট, আমার বাঁ দিকে বসতো। তাহলে আমি যে স্কুলে পড়তাম সেখানে কিন্তু এরকম ভিন্ন আর কি জাতি, অর্থাৎ একজন ফিশারম্যান, একজন মুসলিম, এদের ছেলে মেয়ে কিন্তু আমার পাশাপাশি বসতো। দে ওয়ার মাই প্লেমেটস, তারা আমার খেলার সাথী। আই লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ড, আমি ওদের মুখে যে পাখির গল্প শুনে হাঁ করে থাকতাম, আমি অবাক হয়ে যেতাম। অ্যানিমালস অ্যান্ড অ্যাকোয়াটিক ক্রিয়েচার, জলজ প্রাণী সম্পর্করা যে গল্পগুলো বলতো সেগুলো আমি শুনতাম। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড আ কিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিং অফ নেচার, আর এই সমস্ত গল্প আমাকে কি করতো, প্রকৃতির কার্যপদ্ধতির মধ্যে অনুসন্ধান করার গভীর যে আগ্রহ, সেটা কিন্তু ওদের ওই গল্পগুলো শুনে আমার মনে তৈরি হতো। বোঝা গেল? When I returned home, যখন আমি বাড়ি ফিরতাম ফ্রম স্কুল থেকে, অ্যাকম্পানিড বাই মাই স্কুল ফেলোস, আর আমি ওদের সঙ্গে বাড়ি ফিরতাম আমার স্কুল বন্ধুদের সাথে। মাই মাদার ওয়েলকাম, আমার মা ওদেরকে স্বাগত করতো। অ্যান্ড ফেড, সবাইকে খাওয়াতো। অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন, অর্থাৎ কোনো ভেদাভেদ না করেই আমার মা কিন্তু সবাইকেই, অর্থাৎ জাত পাত নিয়ে কোনো কিছু না মনে করেই আমার মা কিন্তু সবাইকে খাইয়ে দিত। ইট ওয়াজ বিকজ অফ মাই চাইল্ডহুড ফ্রেন্ডশিপ উইথ দেম দ্যাট আই কুড নেভার ফিল দ্যাট দেয়ার ওয়ার ক্রিয়েচার্স হু মাইট বি লেভেলড লো কাস্ট, আর ওদের সঙ্গে আমার সেই ছোটবেলার বন্ধুত্বের কারণেই আমি কখনো বুঝিনি যে এমন জীব ছিল তাদের নিচু জাত তকমা বলে দেওয়া যেতে পারে। কবি নয়, জেসি বোস এখানে বুঝতে পারতেন আর বলছেন যে ছোটবেলায় আমি ওদের সাথে এমন ভাবে মিশতাম, আমি জানতামই না লো কাস্ট বলে কোনো কিছু পৃথিবীতে আছে। I never realized that the existence of a problem common to the two communities, Hindus and Muslim. আমি কখনো উপলব্ধি করিনি যে একটা সাধারণ সমস্যা ছিল হিন্দু ও মুসলমান এই দুটো সম্প্রদায়ের মধ্যে, যে একটা সমস্যা ছিল সেটাও কিন্তু আমি কখনো উপলব্ধি করতেও পারিনি। বোঝা গেল? তাহলে এই হচ্ছে জেসি বোসের উক্তি, যেটা কিনা তিনি কোথায় বলেছিলেন, বিক্রমপুরের কনফারেন্সে 1915 সালে বলেছিলেন। এইগুলো কিন্তু নোট করো, ঠিক আছে? পরীক্ষাতে কিন্তু এইগুলোই তোমাদের প্রশ্ন থাকবে। বলে না প্যাসেজ তুলে দেয়, প্যাসেজ থেকে প্রশ্ন লেখো, তো প্রশ্ন কোনগুলো হয়, এই ছোট ছোট প্রশ্নগুলোই কিন্তু হয়। এগুলো ভালো করে দেখে নিলে তোমরা কিন্তু অনায়াসে বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। ওকে, হতে পারে যে জেসি বোসের বাঁ দিকে কে বসতো, ডান দিকে কে বসতো, তাই না? তো এগুলো তোমাদের ভালো করে দেখতে হবে। তার জন্য তোমাদের কি করতে হবে, পড়াটা ভালো করে খুঁটিয়ে পড়ে নিতে হবে। যদি পড়াটা ভালো করে পড়া থাকে, তোমরা অনায়াসই কোশ্চেন আনসার নিজেরাই লিখে আসতে পারবে, তাই তো? তারপরে দেখো, ইন 1869 বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপর 1869 সালে বোস কিন্তু হেয়ার স্কুলে ভর্তি হয় এবং 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। তারপর 6 বছর পর তাকে কলকাতায় সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করানো হয়। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। তারপর তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে যোগ দেন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন contact with Jesuit Father Eugene Lefort, who played a significant role in developing his interest in natural science. দেখো কি আছে বলছে,
এইখানেই তিনি জেসুইট ফাদার ইউজিন লেফো এর কাছে আসেন এবং যিনি মানে দেখা করেন এবং যিনি তার প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ বাড়িয়ে তুলতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মানে এনার মাধ্যমে তিনি কিন্তু আরো বেশি ইনফ্লুয়েন্সড হন। ঠিক আছে। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge, to study natural science. আর তারপরই বোস ইংল্যান্ডে যান এবং প্রাকৃতিক বিজ্ঞান পড়ার জন্য ক্রাইস্ট কলেজে কেমব্রিজে ভর্তি হন, মানে কেমব্রিজ কলেজে। ঠিক আছে, সেখানে গিয়ে ভর্তি হন। In 1884, he received a natural science tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. তারপরই তিনি কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্স ট্রাইপস এবং ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে বিএসসি ডিগ্রিটা কিন্তু অর্জন করেন। কোন সালে কোথায় মানে কোথা থেকে কোন ডিগ্রি অর্জন করেন এটা কিন্তু দেখবে। দ্য ফলোইং ইয়ার, পরের বছর বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছর বোস পদার্থবিজ্ঞানের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তিনি সেখানে গবেষণার সুযোগ সুবিধা সেখানে তাকে দেওয়া হয়নি। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলিগস। তাকে বেতনও কম দেওয়া হতো, কাদের থেকে কম, তার ইউরোপীয় সহকর্মীদের থেকে তাকে কম বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, কিন্তু বোসের খুব অসাধারণ আত্মমর্যাদা ছিল। অ্যান্ড ন্যাশনাল প্রাইড, নিজের জাতীয়তার প্রতি গর্ববোধ ছিল। দেয়ারফর অ্যাজ এ সাইন অফ প্রোটেস্ট, সেই জন্য তিনি প্রতিবাদ স্বরূপ কি করলেন, হি কন্টিনিউড হিজ টিচিং অ্যাসাইনমেন্ট অফ 3 years উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি। তিনি কোনো বেতন না নিয়েই তিনি 3 বছর বিনা বেতনে পড়িয়ে দিলেন। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন, আর শেষ পর্যন্ত পাবলিক ইনস্ট্রাকশনের যে প্রধান আধিকারিক অ্যান্ড দ্য প্রিন্সিপাল, আর যিনি কিনা প্রিন্সিপাল অর্থাৎ প্রধান আর কি শিক্ষক পদে রয়েছেন, স্থায়ী শিক্ষক পদে, তিনি কি করলেন, তাকে অফার্ড হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা স্থায়ী শিক্ষকের পদ তাকে কিন্তু দিয়ে দিলেন। কে না, প্রিন্সিপাল অর্থাৎ প্রধান যে অধ্যক্ষ এবং যে পাবলিক ইনস্ট্রাকশনের প্রধান তিনি, এরা দুজন। ঠিক আছে, তাকে একটা পার্মানেন্ট জব দিলেন। তাহলে এই হলো তোমাদের ইউনিট 1। ইউনিট 1 এ যে বোল্ড করা ওয়ার্ড, এই যে ডেমনস্ট্রেশন, পেভড, ওভারওয়েট, স্পেল বাউন্ড, ডিসক্রিমিনেশন, এই ওয়ার্ডগুলোর মিনিং তোমরা কিন্তু একবার দেখে নিও। ঠিক আছে, কারণ পরীক্ষায় অনেক সময় কিন্তু ওয়ার্ড মিনিংও করতে দেয়, অর্থাৎ সিনোনিম বা করতে দেয়। ঠিক আছে, তাই তোমরা কিন্তু ওয়ার্ডগুলো একবার মিনিংটা দেখে নিও। শুধুমাত্র পরীক্ষার জন্য কেন, নিজেদের জন্যও তো পড়তে হবে, ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য, তা তোমরা তবু কিন্তু এটা পড়বে। ঠিক আছে, তারপর চলে এসে অ্যাক্টিভিটি 1। দেখো রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন, কোন স্কুলে তিনি পড়াশোনা করতেন। দেখো যে বা যারা গল্পটা আমার সাথে পড়লে তারা প্রত্যেকেই কিন্তু অ্যান্সার নিজেরাই দিতে পারবে। বোস মেড ফাদার ল্যাফন্ট অ্যাট, কোথায় গিয়ে ফাদার ল্যাফন্ট দেখা করেছিল। বোস গ্র্যাজুয়েটেড ইন বিএসসি ফ্রম, কোথা থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেছিল। এই প্রত্যেকটার অ্যান্সার তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে অবশ্যই। ঠিক আছে, আমি এর অ্যান্সারগুলো বলবো না, তোমরা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, আশা করি প্রত্যেকে উত্তরগুলো দিতে পারবে। এবার দেখো রয়েছে ইয়ার ইভেন্ট, কোন ইয়ারে কোন ঘটনা ঘটেছিল। দেখো একবার ঘটনা দিয়েছে, ইয়ারের মানে সালটা জিজ্ঞেস করছে, একবার সাল দিয়েছে, সেই সালে কি ঘটনা ঘটেছে সেটা লিখতে হবে। এটাও তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকলো, এটাও তোমাদের কিন্তু গল্পটা পড়লেই তোমরা কিন্তু করতে পারবে। একটু আগে আমি তোমাদের পড়াতে বলছিলাম যে কোন সালে কোন ঘটনা ঘটেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, এটা কিন্তু আসবে। ঠিক আছে, আর অ্যাক্টিভিটি 3 তে রয়েছে শূন্যস্থান পূরণ। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে, অর্থাৎ প্যাসেজটা দেখে তোমাদের এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, খুব সহজ, এটা কিন্তু বাড়িতে করবে। তারপরেও তাই অ্যাক্টিভিটি 4, দেখো অ্যান্সার রয়েছে দ্য ফলোইং কোয়েশ্চেনের। হোয়াই ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভ হিজ আর্লি এডুকেশন ইন ভার্নাকুলার স্কুল, কেন তাকে ভার্নাকুলার স্কুলে ভর্তি করানো হয়েছিল বা তিনি কেন সেখানে শিক্ষা নিয়েছিলেন, প্রথম শিক্ষা। খুব ভালো করে দেওয়া রয়েছে প্যাসেজে, দেখে অ্যান্সার করবে। হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি বট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুলের থেকে বন্ধুদেরকে বাড়ি নিয়ে আসলো, মা কি করে খাওয়াতো, কি করতো আর কি, সবাইকে ওয়েলকাম করতো, সবাইকে ফেড অত খাওয়াতো, তাই না। হু ওয়াজ ল্যাফন্ট কে ছিলেন। হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস, কিভাবে বোস ওনার কাছ থেকে আর কি ইনফ্লুয়েন্স হতো। ঠিক আছে, পুরোটাই কিন্তু তোমাদের টেক্সটে খুঁটিয়ে পড়ার পরে কিন্তু এগুলো করবে। আর আমি তোমাদের একটা কথা সাজেস্ট করবো, প্যাসেজ থেকে অ্যান্সার করা প্র্যাকটিস করো। ঠিক আছে, হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেস হিজ স্যালারি, কেন তিনি স্যালারিটা নিলেন না। শেষে যেটা আমরা পড়ছিলাম যে তাকে অল্প বেতন দেওয়া হতো ইউরোপীয় কর্মচারীদের থেকে, তো সেটা থেকে নিজেদের জাতীয় গৌরবটা, নিজের জাতি বা নিজের দেশের প্রতি যে মান সম্মানটা তার ছিল, সেটার জন্য তিনি কি করলেন, 3 বছর উইদাউট এনি স্যালারি না নিয়ে, মানে কোনো স্যালারি না নিয়ে তিনি কিন্তু পড়িয়েছিলেন, এটাই তার ছিল। তো এটাও কিন্তু তোমার টেক্সট থেকে লিখবে অ্যান্সারটা। ঠিক আছে, বুঝতেই পারছো।
তো দেখো জগদীশ চন্দ্র বসু ওয়াজ এ ম্যান অফ ডিভার্স কোয়ালিটিস, তোমার বহু বিধ তার মধ্যে কোয়ালিটিস ছিল। তার মধ্যে তিনি ছিলেন ফিজিসিস্ট, বায়োলজিস্ট, আর কি ছিলেন বোটানিস্ট, তাই না? তো ফিজিসিস্ট কাকে বলে এটা মনে রাখবে, ওয়ান হু স্টাডিজ এলিমেন্ট অফ ফিজিক্স, যারা কিনা ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, পদার্থবিজ্ঞানী। বায়োলজিস্ট অর্থাৎ যে কিনা লিভিং ম্যাটার অর্থাৎ জীব বা মানে জীবন্ত জিনিসগুলো নিয়ে যারা পড়াশোনা করাকে বলা হয় বায়োলজিস্ট। আর বোটানিস্ট অর্থাৎ উদ্ভিদ অর্থাৎ প্ল্যান্ট লাইফ, উদ্ভিদ নিয়ে যারা পড়াশোনা করাকে বলা হয় বোটানিস্ট। ঠিক আছে, তো এইগুলো একবার পড়ে নিও তাহলেই হবে। আর তারপর রয়েছে অ্যাক্টিভিটি 5, ম্যাচ করো। এটা কিন্তু করে দেওয়াই আছে আনসার, একবার দেখে নিও তাহলেই হবে। তো এই পর্যন্ত তোমাদের কার কি বুঝতে কোথায় সমস্যা হলো একবার আমাকে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকে আমি ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। নেক্সট ভিডিও তোমাদের আমি ইউনিট 2টা পড়াবো। ইউনিট 1টা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।